হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সিম্পলিফাইড কনসেপ্টস। তো লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে ক্রস পলিনেশনের যে টাইপসগুলো হয় না, যেমন অ্যানিমোফিলি, হাইড্রোফিলি, এন্টোমোফিলি, অর্নিথোফিলি, এই চারটে টাইপ সম্বন্ধে আমি তোমাদেরকে ডিটেলসে বলেছিলাম। আর তাদের সেসব ফ্লাওয়ারের আমি তোমাদেরকে বলেছিলাম কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স। তারপরে তোমরা দেখেছিলে সালভিয়া, তারপরে অর্কিড অফাইরাসের এই কয়েকটা স্পেশাল 5টা জিনিসের যে ইভলিউশন হয়েছে স্পেশাল, তো সেটা তোমরা দেখেছিলে। কিছু অ্যাডাপটিভ ক্যারেক্টার তোমরা দেখেছিলে। তো আজকের ভিডিওতে আমরা এর নেক্সট পার্টে আলোচনা করব, ঠিক আছে? তো চলো আজকের দেখে নিই আজকের কী কী টপিক আছে আমাদের। তো প্রথমে আমরা দেখব যে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ সেলফ পলিনেশন, এটা প্রথমে আমরা দেখব। তারপরে আমরা দেখব অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ক্রস পলিনেশন। তারপরে আমি যে তোমাদেরকে বলেছিলাম আগের দিনে যে সালভিয়া আছে, আর তারপর যে ফিগ অ্যান্ড ফিগ ওয়্যাক্স আছে, এটা আমি তোমাদেরকে একটু ডিটেলসে বোঝাবো জিনিসটা। তো তারপরে দুটোতে আমরা এটা দেখে নেব। তারপরে দেখব আমরা যে শুরুর দিকে করেছিলাম না যে ডাবল ফার্টিলাইজেশন, তো সেই ডাবল ফার্টিলাইজেশন কাকে বলে, কীভাবে হয়, প্রসেস তো তোমরা জানো। এবার আমরা এখন দেখব সেটার সিগনিফিকেন্স কী, কেন এই ডাবল ফার্টিলাইজেশনটা এর ফলে কী সুবিধা হয় সেটা আমরা দেখব। তারপরে আমি তোমাদেরকে বলবো যে আর্টিফিশিয়াল হাইব্রিডাইজেশন কী। ওর মধ্যেই দুটো ইম্পর্টেন্ট টপিক আছে, ইমাস্কুলেশন এবং ব্যাগিং। ছোটো ছোটো দুটো টপিক, কিন্তু ইম্পর্টেন্ট। এক্সামিনের এই দুটো থেকে কোশ্চেন বেশি করে। তো ইমাস্কুলেশন আর ব্যাগিং তোমাদেরকে বলবো কি। তারপরে আমরা দেখব টাইপ অফ এন্ডোস্পার্ম আর তাদের ডেভেলপমেন্ট কী কী। তো 3টে টাইপ হয়, নিউক্লিয়ার এন্ডোস্পার্ম, সেলুলার এন্ডোস্পার্ম এবং হ্যালোবিয়াল টাইপের এন্ডোস্পার্ম। তো এদের ডেভেলপমেন্ট কী করে হয়, কীভাবে তৈরি হয়, সেসব আমরা দেখব। তো চলো প্রথম টপিক আমাদের শুরু করা যাক, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ সেলফ পলিনেশন। তো ফার্স্টে আমরা দেখে নিচ্ছি অ্যাডভান্টেজেসগুলো কী কী আছে। তো প্রথমে দেখো লেখা আছে মেনটেন্স পিওরিটি অফ ক্যারেক্টার অর পিওরিটি অফ রেস। মানে একটা প্রজাতি, দেখো ক্রস স্বপরাগযোগে কী হচ্ছে, সেলফ পলিনেশনে কী হচ্ছে, একটা প্ল্যান্টের মধ্যেই পলিনেশনটা সীমাবদ্ধ থাকছে। আর যেহেতু একটা প্ল্যান্টের মধ্যে সীমাবদ্ধ থাকছে, তাই যে পোলেন গ্রেইন হবে আর যে এগ হবে, তাদের দুজনের জেনেটিক সিকোয়েন্স বা জেনেটিক ফ্রিকোয়েন্সি একই হবে। তো তাদের মধ্যে যখন পলিনেশন হবে, সেই জেনেটিক সিকোয়েন্স বা ফ্রিকোয়েন্সির কোনো পরিবর্তন হবে না, যার জন্য যেসব ক্যারেক্টারগুলো আছে, অর্থাৎ প্যারেন্টাল যে ক্যারেক্টারগুলো আছে, প্রোজেনিতে বা অফস্প্রিংসেও সেই একই ক্যারেক্টার দেখা যাবে। এর জন্য বলা হয় যে পিওরিটি অফ ক্যারেক্টারটা এখানে মেনটেন হয়। সেকেন্ডে আছে ইউজ টু মেনটেন পিওর লাইন্স অফ হাইব্রিডাইজেশন এক্সপেরিমেন্ট। এবার দেখো, যেহেতু স্বপরাগযোগে কী হয়, পিওরিটি অফ ক্যারেক্টারটা মেনটেন থাকে, তাই এখানে যেসব হাইব্রিডাইজেশনে আমাদেরকে পিওর ফর্মটা দরকার, মানে প্যারেন্টের যা আছে প্রোজেনিরও যেন সেরকমই হয়। তো যেসব হাইব্রিডেশনে আমাদেরকে এইটা মেনটেন করতে হয়, সেই সব হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে স্বপরাগযোগ হচ্ছে সবথেকে ভালো পদ্ধতি। ওর জন্যই লেখা আছে ইউজ টু মেনটেন পিওর লাইন্স অফ হাইব্রিডাইজেশন। তারপরে আমাদের বলা আছে নো নিড টু প্রডিউস লার্জ নাম্বার অফ পোলেন গ্রেইনস। এবার দেখো, একটা প্ল্যান্টের মধ্যে যেহেতু সীমাবদ্ধ থাকে, এবার ধরো যে একটা ফুলের মধ্যে যখন হয়, তখন তো ডিস্টেন্স তো একদম নেগলিজেবল থাকে। শুধু অ্যান্থারটা যখনই ব্রাস্ট করবে, সেটা স্টিগমার উপরে পড়ে যাবে। তো কাজেই তাকে হিউজ অ্যামাউন্ট অফ পোলেন গ্রেইনস তৈরি করার তো দরকার নেই না। ক্রস পলিনেশনে যেরকম কী হচ্ছিল, যে একটা চান্স ফ্যাক্টর কাজ করছে, যেহেতু পলিনেটিং এজেন্ট কাজ করছে ওখানে। তো তখন দেখবে যে সে ইনসেক্ট দিয়ে যদি হয়, তাহলে সেই ইনসেক্টটা যদি পোলেন গ্রেইন নিয়ে স্টিগমার কাছে না যায়, বা উইন্ডের মাধ্যমে যদি যায়, তখন সেই উইন্ডটা যদি অন্য দিকে ফ্লো করে, তাহলে তো নাও হতে পারে। তো তার জন্য সেখানে হিউজ অ্যামাউন্ট অফ দরকার হয় পোলেন গ্রেইনসটা, কিন্তু স্বপরাগযোগের ক্ষেত্রে সেটা দরকার হয় না, যেহেতু একদম ক্লোজ থাকে। তারপরে বলা আছে ইট এলিমিনেটস সাম ব্যাড রেসেসিভ ক্যারেক্টার। তো যেহেতু পিওরিটি অফ ক্যারেক্টার মেনটেন থাকে, তাই নতুন কোনো ক্যারেক্টার আসে না। এবার এমন তো হতে পারে যে নতুন যে ক্যারেক্টারটা আসলো, সেটা অতটা নেসেসারি ক্যারেক্টার না, বা প্ল্যান্টের জন্য অতটা ভালো না, তার জন্য সেই রেসেসিভ ক্যারেক্টারগুলোকে এলিমিনেট করে। তো ডমিনেন্ট আর রেসেসিভ, এটা তোমরা আরও ভালো মতন বুঝবে যখন জেনেটিক্স পড়বে তোমরা।
তো তারপরে আমাদের বলা আছে এখানে, ইট এনশিওরস সিড প্রোডাকশন অ্যান্ড ইউজড অ্যাজ ফেল সেফ ডিভাইস ফর ক্রস পলিনেটেড ফ্লাওয়ার্স। এবার দেখো, সব পরাগযোগে কী হচ্ছে, সিড তো প্রডিউস হচ্ছেই, এবার কি বলা আছে এখানে, ফেল সেফ ডিভাইস ফর ক্রস পলিনেশন। এবার দেখো কি কি বলতে যাচ্ছে এখানে, ক্রস পলিনেশনে কি একটা চান্স ফ্যাক্টর কাজ করে, যে পোলেন স্টিগমার উপরে গিয়ে পড়তেও পারে, নাও পড়তে পারে। তো ধরো তোমার কোনো একটা পলিনেশন তোমাকে করতে হবে, তুমি চাও ক্রস পলিনেশন করাতে, তো ক্রস পলিনেশনে তোমাকে যে কোনো একটা এজেন্ট ইউজ করতে হবে। তো সাপোজ সেই এজেন্টটা ঠিক মতন কাজটা করতে পারলো না, অর্থাৎ ক্রস পলিনেশন সেখানে পসিবল হলো না, মানে আমি বলতে চাচ্ছি যে পোলেনটা গিয়ে স্টিগমার উপর পড়লো না। কিন্তু তোমার তো সেই এক্সপেরিমেন্টটা করতে হবে, যে করেই হোক তোমাকে সিডটা ফর্মেশন করতে হবে। তখন তুমি কী করবে, তখন তুমি ক্রস পলিনেশনের জায়গায় সেলফ পলিনেশন ইউজ করবে, যেখানে তোমার এটুকু তো শিওর দিচ্ছে যে পোলেন গ্রেন যেটা আছে ওটা স্টিগমার উপরে গিয়ে পড়বে, তাহলে পলিনেশন হবে এবং পরে গিয়ে সিড ফর্মেশন হবে। তো যদি বাই চান্স ক্রস পলিনেশনটা ফেল হয়ে যায়, তখন সেটাকে সেভ করার জন্য সেলফ পলিনেশন আছে এখানে। যদি ক্রস পলিনেশনটা না হতে পারে বা ফেল হয়ে যায়, তাহলে তাকে সেভ করার জন্য সেলফ পলিনেশন আছে। তো সেটাই বলা আছে একটা ফেল সেফ ডিভাইস হিসেবে কাজ করে। তারপরে দেখো লেখা আছে, নো নিড টু ডেভেলপ ডিভাইসেস ফর অ্যাট্রাক্টিং ইনসেক্ট পলিনেটার্স। এবার দেখো কী হয়, স্বপরাগযোগে তোমরা জানো যে কোনো বাহকের দরকার নেই। তো বাহকের যখন দরকার নেই, ধরো এবার দেখো পতঙ্গ পরাগের ক্ষেত্রে কী হয়, বা ইনসেক্ট পলিনেটার্সের ক্ষেত্রে সেই ইনসেক্টকে অ্যাট্রাক্ট করার জন্য কিছু স্পেশাল ফিচার্স ডেভেলপ করতে হয়, কিন্তু এখানে তো সেরকম কোনো বাধ্যবাধকতা নেই না, তার জন্য এখানে ওরকম কোনো স্ট্রাকচার বা নতুন করে কোনো কিছু ওদের তৈরি করতে হয় না ইনসেক্টকে আকর্ষণ করার জন্য, সেসবের দরকার নেই, সেটাই এখানে বলা আছে। তো এটা তোমরা দেখলে অ্যাডভান্টেজেসগুলো। এবার কী কী ডিসঅ্যাডভান্টেজ আছে সেটা দেখি। ডিসঅ্যাডভান্টেজেসগুলোর মধ্যে বলা আছে, 1 নাম্বার, ইমিউনিটি টু ডিজিজ রেজিস্ট্যান্স প্রপার্টি ডিক্রিজেস জেনারেশন আফটার জেনারেশন। এবার কি হয়, স্বপরাগযোগের ক্ষেত্রে দেখো, প্যারেন্টের যা ফ্রিকোয়েন্সি ছিল, অফরিংসেরও সেম জেনেটিক ফ্রিকোয়েন্সি হবে। এবার ধরো কোনো কারণে এনভায়রনমেন্ট চেঞ্জ করে গেল, ওই আগের এনভায়রনমেন্টে প্যারেন্ট প্ল্যান্ট ওই জেনেটিক ফ্রিকোয়েন্সি নিয়ে সেখানে সারভাইভ করতে পেরেছিল, কিন্তু ডিউ টু এ চেঞ্জ অফ এনভায়রনমেন্ট সেখানে ওই সেম জেনেটিক ফ্রিকোয়েন্সির যা ক্যারেক্টার আসবে সেটা নিয়ে সারভাইভ করা অতটা ইজি হবে না। তার জন্য এখানে বলা হচ্ছে ইমিউনিটি টু ডিজিজ রেজিস্ট্যান্স প্রপার্টিটা, এই রোগ প্রতিরোধের ক্ষমতা ধীরে 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 কমতে থাকে। কারণ কি, একই রকম হয়ে যায় না, সেম তোমরা অ্যান্টিবায়োটিক দিয়েও চিন্তা করতে পারো, যে দেখবে ব্যাকটেরিয়ার উপর একই ধরনের অ্যান্টিবায়োটিক বারবার বারবার প্রয়োগ করতে সেই ব্যাকটেরিয়াটাও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাবে। তো সেরকমই এখানে বলা আছে যে ডিজিজ রেজিস্ট্যান্ট প্রপার্টিটা ধীরে 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 কমতে থাকে। তারপরে দেখো বলা আছে, ভ্যারিয়েশন নট পসিবল অ্যান্ড হেন্স অ্যাডাপ্টিবিলিটি টু চেঞ্জ এনভায়রনমেন্ট আর রিডিউসড। এবার দেখো কী হচ্ছে, যেহেতু দুটোর পোলেন গ্রেইনস আর এগ যে আছে তাদের মধ্যে কী হয়, জেনেটিক ফ্রিকোয়েন্সি সেম থাকে, কাজেই নতুন কোনো প্রপার্টি বা ভ্যারিয়েশন আসার চান্স নেই। তো ওর জন্য যদি এনভায়রনমেন্ট চেঞ্জও হয়ে যায়, তাও সেটা ওরকম বেটার সার্ভাইভালের প্রপার্টি থাকবে না। তো সেটাই এখানে বলা আছে সেকেন্ড পয়েন্টে। এবার থার্ড পয়েন্ট কি, নিউ ইউজফুল ক্যারেক্টার্স আর রেয়ারলি অবজার্ভড। তো একই গল্প, যে নতুন ক্যারেক্টারও যেগুলো ভ্যারিয়েশনের মাধ্যমে আসতে পারতো, কোনো ক্যারেক্টার আসার কোনো চান্স নেই, ওর জন্যই বলা আছে যে রেয়ারলি অবজার্ভড। এবার 4 নম্বর কী আছে, ভাইটালিটি। ভাইটালিটি কি, দেখো ব্র্যাকেটে লেখা আছে, স্টেট অফ বিইং স্ট্রং অ্যান্ড অ্যাক্টিভ। ভাইটালিটি অফ রেস ডিক্রিজেস উইথ প্রলংড সেলফ পলিনেশন। এবার দেখো যে সেলফ পলিনেশনে নিজেদের মধ্যেই হচ্ছে, সেম জেনেটিক ফ্রিকোয়েন্সির মধ্যেই হচ্ছে। তো এভাবে করতে করতে কী হয়, ওর যে অ্যাক্টিভ থাকা বা স্ট্রং থাকার যে স্টেটটা, যে প্রপার্টিটা, সেটা ধীরে 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 লস হতে থাকে। কারণ কি, তার মধ্যে নতুন তো কোনো ক্যারেক্টার আসতেছে না, সেই পুরানো ক্যারেক্টার নিয়েই থেকে যাচ্ছে। তো যার জন্য তার ভাইটালিটিটা ধীরে 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 কমতে থাকে। ঠিক আছে, এবার ক্রস পলিনেশনের কী কী অ্যাডভান্টেজেস আছে সেগুলো দেখছি আমরা। তো প্রথমে বলা আছে যে ইন্ট্রোডিউসেস জেনেটিক রিকম্বিনেশনস অ্যান্ড হেন্স ভ্যারিয়েশন ইন দ্য প্রোজেনি।
তো কী হয়, ক্রস পলিনেশনে তোমরা দেখেছো যে দুটো আলাদা আলাদা প্লান্টের হয়। এবার প্লান্টগুলো যখন আলাদা আলাদা হবে তাদের জেনেটিক ফ্রিকোয়েন্সিটাও কিন্তু আলাদা আলাদা হবে। তো সেই জেনেটিক ফ্রিকোয়েন্সি যখন আলাদা আলাদা হয় তাহলে সেখানে রিকম্বিনেশন হবে ক্যারেক্টারগুলোর, আর যার দরুন ভ্যারিয়েশন আসবে। মানে প্যারেন্টের যে ক্যারেক্টার ছিল প্রোজেনির সেম ক্যারেক্টার থাকবে না, কিছু কিছু চেঞ্জও হবে, কিছু নতুন ক্যারেক্টার অ্যাডও হবে, কিছু পুরোনো ক্যারেক্টার ডিলিটও হবে। অর্থাৎ এক কথায় ভ্যারিয়েশন আসবে। তারপর এখানে কি, এবার দেখো ক্রস পলিনেশনে কী হয়, যেহেতু ভ্যারিয়েশন আসে তার জন্য যদি এনভায়রনমেন্ট চেঞ্জ হয় তাহলে সেই অফস্প্রিংসের কিন্তু সারভাইভ করার চান্সটাও বেড়ে যাবে, কারণ কি নতুন ক্যারেক্টার আসছে আর অবভিয়াসলি আগের থেকে বেটার হয়। মোস্ট প্রবাবলি অধিকাংশ ক্ষেত্রেই আগের থেকে বেটার হয়। প্যারেন্টের যেটা ছিল, দুটো প্যারেন্টের মধ্যে যেটা ভালো সেটা চলে আসে, মানে অর্থাৎ এক কথায় আগের থেকে একটু বেটার হয় মোস্ট অফ দ্য কেসে। তো সেটাই সেকেন্ড পয়েন্টে বলা, তাহলে কী হবে, সেখানে ওর সার্ভাইবিলিটিটাও বেড়ে যাবে। এটাই সেকেন্ড পয়েন্টে বলা আছে, ইট ইনক্রিজেস দ্য অ্যাডাপ্টিবিলিটি অফ দ্য অফস্প্রিং টুয়ার্ডস চেঞ্জেস ইন দ্য এনভায়রনমেন্ট। তারপর দ্য প্ল্যান্ট প্রডিউসড আর ইউজুয়ালি লার্জার অ্যান্ড অফস্প্রিংস হ্যাভ দ্য ক্যারেক্টার বেটার দেন দ্য প্যারেন্টস ডিউ টু হাইব্রিড ভাইগার। তো সেটাই বললাম যে প্যারেন্টের থেকে ভালো ক্যারেক্টার চলে আসে অফস্প্রিংসে। এবার হাইব্রিড ভাইগার মানে কি, হাইব্রিড ভাইগার হচ্ছে একটা টেন্ডেন্সি। সেটাই বলা আছে যে ক্রস পলিনেশনে কী হয়, এই টেন্ডেন্সিটা থাকে যে দুটো প্যারেন্টসের মধ্যে যেই ক্যারেক্টারটা বেশি ভালো, মানে কোনো একটা পার্টিকুলার ট্রেইটের মধ্যে যে ক্যারেক্টারটা বেশি ভালো সেটা সে অফস্প্রিংসে চলে আসে, যার যার জন্য কী হয়, অফস্প্রিংসটা ধীরে 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 প্যারেন্টের থেকে ভালো হতে থাকে, বেটার কোয়ালিটির হতে থাকে। মোস্ট অফ দ্য কেসে তাই হয়। সেটাই 3 নম্বর পয়েন্টে বলা আছে। আসলে এখানে কি দেখবে তোমরা, পয়েন্ট যে এখানে যে পয়েন্টগুলো আছে না, এগুলোর জিস্ট বা মূল ভিত কিন্তু একটাই বোঝাতে চেয়েছে যে ভ্যারিয়েশন আসে যার জন্য আগের থেকে বেটার ডেভেলপমেন্ট হয়। সেগুলোই কী আছে, আলাদা আলাদা পয়েন্ট করে লেখা আছে, কারণ কি এক্সামিনার তোমাকে যেরকমভাবে জিজ্ঞেস করতে পারে, যে কোনো ধরনের তোমাকে জিজ্ঞেস করতে পারে, তার জন্য আলাদা আলাদা করে লেখা আছে। তো দেখে নিই নেক্সট পয়েন্টটা আমাদের কী আছে, নিউ অ্যান্ড মোর ইউজফুল ভ্যারাইটিস ক্যান বি প্রডিউসড থ্রু ক্রস পলিনেশন। তো সেটাই বলা আছে যে নতুন ভ্যারাইটি চলে আসতে পারে এখানে, যেটা আমি আগেই বললাম তোমাদেরকে। তারপরে আছে ডিফেক্টিভ ক্যারেক্টার্স অফ রেস আর এলিমিনেট অ্যান্ড রিপ্লেসড বাই বেটার ক্যারেক্টার্স। তো এটাও কিন্তু হাইব্রিড ভাইগারেরই পয়েন্ট, যে দুটো প্যারেন্টের মধ্যে যেটা বেটার কোয়ালিটি সেটা চলে আসবে অফস্প্রিংসের মধ্যে। তো সেটাই এখানে বলা আছে। আর যে ক্যারেক্টারটা কম্প্যারেটিভলি মানে খারাপ সেটা এলিমিনেট হয়ে যাবে। তারপরে আমাদের কি আছে এখানে, যে প্লান্টস প্রডিউস বাই ক্রস পলিনেশন আর মোর ডিজিজ রেজিস্ট্যান্স। তো যেহেতু বেটার কোয়ালিটিগুলো চলে আসছে, ভ্যারিয়েশন আসছে, যার জন্য এনভায়রনমেন্ট চেঞ্জ হলে তার সার্ভাইবিলিটি বেড়ে যাবে, তো অবভিয়াসলি সেই ডিজিজ রেজিস্ট্যান্ট প্রপার্টিটাও আগের তুলনায় অনেকটাই বেটার হয়ে যাবে ডিউ টু ভ্যারিয়েশন। তারপরে দেখো লাস্ট পয়েন্টটা আলাদা পয়েন্ট আর ইম্পর্টেন্ট পয়েন্ট একটা এখানে বলা আছে। আচ্ছা দেখো কী হচ্ছে, অনেক প্ল্যান্টেই দেখবে যে সেম প্ল্যান্টের পোলেন গ্রেনটা সেম প্ল্যান্টের স্টিগমার উপরে পড়লেও ওটা ইজিলি গ্রোথ করতে পারে না, বা ওটা হচ্ছে সেলফ ইনকম্পিটিবিলিটি থাকে, যার জন্য সেটা গ্রো করতে পারে না। তো সেসব ক্ষেত্রে একমাত্র ভরসা হচ্ছে ক্রস পলিনেশন। তো ওটাই এখানে বলা আছে, আর নাম্বার অফ প্ল্যান্টস আর সেলফ স্টেরাইল, দ্যাট ইজ দ্য পোলেন গ্রেনস ক্যান নট complete growth on the stigma of the same flower due to mutual inhibition or incompatibility. In that case cross pollination is only helpful. ঠিক আছে, ওকে। তো এখন আমরা দেখব ডিসঅ্যাডভান্টেজেস অফ ক্রস পলিনেশন, কী কী খারাপ দিক আছে বা ডিসঅ্যাডভান্টেজ। তো প্রথমেই আছে হচ্ছে এই যে ক্রস পলিনেশনে কী হয়, ইনসেক্ট দিয়ে বা যে কোনো একটা এজেন্টের দরকার হয়, কারণ দুটো ফুলের মধ্যে ডিস্টেন্স অনেক বেশি। তো কী হবে, বেশি নাম্বারে পোলেন গ্রেন প্রডিউস করতে হবে, কারণ কি পোলেন গ্রেনসটাকেই তো নিয়ে যাবে, এমন তো না যে স্টিগমাটাকে নিয়ে আসবে। তো পোলেন গ্রেনসটাকে নিয়ে ওর জন্য হিউজ অ্যামাউন্টে পোলেন গ্রেনসটা তৈরি করতে হয়।
আর এর জন্য কি হয়, অনেক পোলেন গ্রেইন নষ্টও হয়। তো ওটাই এখানে বলা আছে, হাইলি ওয়েস্টফুল বিকজ প্ল্যান্টস হ্যাভ টু প্রডিউস এ লার্জ নাম্বার অফ পোলেন গ্রেইনস। তারপরে কি আছে দেখো, এখানে বলা আছে অলওয়েজ ক্রস পলিনেশনে একটা চান্স ফ্যাক্টর কাজ করবে। কারণ ইনসেক্ট ধরি আমরা, ইনসেক্ট দিয়ে হচ্ছে, তো ইনসেক্ট দিয়ে যখন হবে, ধরো ইনসেক্ট একটা প্ল্যান্টের থেকে পোলেন গ্রেনসটা নিয়ে গেল, এবার সে ওই স্পিসিসেরই অন্য একটা প্ল্যান্টে না গিয়ে সে ধরো আলাদা কোনো স্পিসিসের কোনো প্ল্যান্টে গেল, তখন তো আর সেই পোলেন গ্রেনটা জার্মিনেট করবে না, সে নতুন যে ফ্লাওয়ারে গেছে। তো এভাবেই একটা চান্স ফ্যাক্টর কাজ করে যে আদৌ পোলেন গ্রেইনগুলো জার্মিনেট করবে কি করবে না, তো সেই ইনসেক্টটার উপরে ডিপেন্ড করছে বা সেই এজেন্টটার উপরে ডিপেন্ড করছে যে সে কোথায় নিয়ে যাচ্ছে। তারপরে বলা আছে ইট ইজ লেস ইকোনমিক্যাল, মানে ইকোনমিক ইম্পর্টেন্স অতটা নেই এই ক্রস পলিনেশনের। তারপরে দেখো কি হয়, যেমন অ্যাডভান্টেজেসে বলা ছিল যে কিছু গুড ক্যারেক্টারও আসবে, সেরকমই কিছু ব্যাড ক্যারেক্টারও আসতেই পারে এখানে। যেহেতু এখানে তোমাদের হচ্ছে রিকম্বিনেশনটা হয়, অর্থাৎ দুটো আলাদা আলাদা জেনেটিক ফ্রিকোয়েন্সির প্ল্যান্ট, জেনেটিক সিকোয়েন্সের প্ল্যান্টের মধ্যে যেহেতু হচ্ছে, তাই গুড ক্যারেক্টারের সাথে ব্যাড ক্যারেক্টারও আসতে পারে। তো তখন তো সেটা আর হেল্পফুল থাকবে না যখন ব্যাড ক্যারেক্টার আসবে, তো সেটাই বলা হয়েছে। আর তারপরে আছে যে প্যারেন্টের মধ্যে কিছু গুড ক্যারেক্টার থাকলে সেটাও মাঝে মাঝে স্পয়েল হয়ে যায়, মানে ওই গুড ক্যারেক্টারটা নষ্ট হয়ে যায়, অন্য কোনো ক্যারেক্টার আসে যেটা আগে ওই ক্যারেক্টার মতন অতটা ভ্যালুয়েবল না। তো সেটাই এখানে বলা হয়েছে ডিসঅ্যাডভান্টেজগুলো, তোমরা একবার এটা দেখে নেবে। তারপরে আমাদের আসছে, আমি তোমাদের লাস্ট ভিডিওতে বলেছিলাম যে দুটো মেকানিজম, একটা হচ্ছে সালভিয়ার। সালভিয়ার কি, লিভার বা টার্ন পাইপ মেকানিজম, সেটা সালভিয়ার। আর একটা হচ্ছে ফিগ অ্যান্ড ফিগ ওয়াস্পের রিলেশনশিপটা তোমাদেরকে একটু ডিটেলসে এক্সপ্লেন করব। তো এখানেই সালভিয়ার প্ল্যান্টের ছবিটা দেওয়া আছে, নিচে দেখছো ইনসেক্টটা কীভাবে পলিনেট করছে। তো তোমাদেরকে এটা আমি একটা ভিডিওর মাধ্যমে বোঝাবো, এই ভিডিওতেই। আর একটা সেপারেট ভিডিওতে তোমরা দেখবে, তখন বুঝে যাবে। আর এটা দেখো, এই যে ফিগ ওয়াস্পেরটা, ফিগ প্ল্যান্টটা, এই মানে এই যে ফিগ যেটা আছে, ফিগ ওয়াস্প, এটা ফিগের মধ্যে এন্টার করছে, এন্টার করে সেখানে ও এগটা লে করছে। তারপরে এর মাধ্যমেই আবার ওখানেই ওই প্ল্যান্টের পলিনেশনেও হেল্প করছে। এইভাবে দুটো একসাথে মিউচুয়ালিজমের মধ্যে চলে। তো দেখে নিই এরপরে
কী আছে। এরপরে হচ্ছে ডাবল ফার্টিলাইজেশনের সিগনিফিকেন্স কী কী আছে সেটা আমরা দেখব। তো প্রথমে বলা আছে টু প্রোডাক্টস আর অবটেইনড অ্যাজ আ রেজাল্ট অফ ডাবল ফার্টিলাইজেশন। হ্যাঁ, তো ডাবল ফার্টিলাইজেশনের মাধ্যমে দুটো প্রোডাক্ট হয় তোমরা জানো। একটা কি, একটা হচ্ছে ওই যে ডেফিনেটিভ নিউক্লিয়াসের সাথে একটা মেল গ্যামেট ফিউজ করে কি তৈরি করে, এন্ডোস্পার্ম। আরেকটা কি হয়, আরেকটা এগের সাথে একটা মেল গ্যামেট ফিউজ করে তৈরি করে এমব্রায়ো। তো দুটো প্রোডাক্ট আমরা পাই। তারপরে বলা আছে দেয়ার আর চান্সেস অফ পলি এমব্রায়োনি অ্যান্ড দ্য প্লান্ট হ্যাজ বেটার চান্সেস অফ সার্ভাইভাল। এবার দেখো কি হচ্ছে, অনেক সময় পলি এমব্রায়োনি হয়, অর্থাৎ অনেকগুলো এমব্রায়ো হয়ে যায়। এবার যত বেশি সংখ্যক এমব্রায়ো হবে, এবার ধরো তোমাদের এনভায়রনমেন্টটা যদি প্রতিকূল থাকে বা এনভায়রনমেন্টটা সুইটেবল না হয়, তাহলে যতগুলো এমব্রায়ো থাকবে সারভাইভের চান্স অত বাড়বে। একটা এমব্রায়ো ফেল করে গেল, পরের এমব্রায়োটা হয়তো সারভাইভ করে যেতে পারবে। তো এরকম যত বেশি এমব্রায়ো হয়, অর্থাৎ পলি এমব্রায়োনি কন্ডিশনে তোমাদের হচ্ছে সারভাইভালের চান্সটা বেড়ে যায়। তারপরে 3 নম্বর কি, ডাবল ফার্টিলাইজেশন গিভস রাইজ টু অ্যান এন্ডোস্পার্ম দ্যাট প্রোভাইডস নারিশমেন্ট টু দ্য ডেভেলপিং এমব্রায়ো। এবার যে এন্ডোস্পার্মটা যে তৈরি হচ্ছে, এই এন্ডোস্পার্মটা কি, এর মধ্যে ফুড রিজার্ভ থাকে, এটা ফিউচারে গিয়ে এমব্রায়োকে খাদ্য সরবরাহ করে, সেটাই বলা আছে। তারপরে দেখো 4 নম্বর পয়েন্ট, ইট ইনক্রিজেস দ্য ভায়াবিলিটি অফ দ্য সিডস অফ অ্যাঞ্জিওস্পার্ম। এবার ভায়াবিলিটি মানে কি, মানে কোনো কিছু ঠিকভাবে হয়ে যাওয়া, মানে কোনো কাজ একদম সাকসেসফুলি হয়ে যাওয়া। তো এই ডাবল ফার্টিলাইজেশনটা অ্যাঞ্জিওস্পার্মে ইন্ডিকেট করে যে সব কিছু একদম সাকসেসফুলি হয়ে যাচ্ছে, মানে সিডটা জার্মিনেট ঠিক মতন করে যাবে বা সিড ঠিক মতন তৈরি হয়ে যাবে, সেটাই বলা আছে। তারপরে কি 5 নম্বর, ইট ইউটিলাইজেস বোথ দ্য মেল গ্যামেটস প্রডিউসড বাই দ্য পোলেন গ্রেন। এবার ডাবল ফার্টিলাইজেশন যদি না হয়, তাহলে কি হবে, শুধু এমব্রায়ো তৈরি হবে কিন্তু কোনো এন্ডোস্পার্ম তৈরি হবে না, অর্থাৎ একটা মেল গ্যামেট ইউজ হয়ে যাবে আর একটা মেল গ্যামেট ওরকমই পড়ে থাকবে। কিন্তু ডাবল ফার্টিলাইজেশন যখন হয়, তখন দুটো মেল গ্যামেটই ইউজ হয়ে যায়। তো ওটাই বলছে যে দুটো মেল গ্যামেটই প্রপারলি ইউজ হয়ে যায়, কোনো মেল গ্যামেট মানে এমনি পড়ে থাকে না, সেটাই। তো এখন দেখি নেক্সট কী আছে। এবার দেখো কি বলা আছে, ডিপেন্ডিং অন দ্য ইউটিলাইজেশন অফ দ্য এন্ডোস্পার্ম দেয়ার আর 2 টাইপস অফ সিড। এবার এন্ডোস্পার্মটা ব্যবহারের মাধ্যমে, মানে এন্ডোস্পার্মের ব্যবহারের ওপর ভিত্তি করে সিডদেরকে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে। একটা কি, একটা হচ্ছে অ্যালবুমিনাস, আর একটা হচ্ছে এক্স অ্যালবুমিনাস। অ্যালবুমিনাস সিড অ্যান্ড এক্স অ্যালবুমিনাস সিড। অ্যালবুমিনাস সিড কি, দ্য এন্ডোস্পার্ম প্রোভাইড নিউট্রিশন টু দ্য ডেভেলপিং এমব্রায়ো বাট রিমেইন ইভেন ডিউরিং দ্য জার্মিনেশন অফ দ্য সিড ইন দিস টাইপ। অর্থাৎ এখানে কি বলা আছে, অ্যালবুমিনাস সিডে কী হবে, এন্ডোস্পার্মটা সিডকে নারিশমেন্ট প্রোভাইড করবে, কিন্তু তারপরেও ওর মধ্যে এন্ডোস্পার্মটা কমপ্লিটলি শেষ হয়ে যাবে না, তার মধ্যে আরও কিছু পড়ে, মানে আরও কিছু রিজার্ভ ফুড পড়ে থাকবে। অর্থাৎ এন্ডোস্পার্মটা সেই এমব্রায়োকে খাদ্য দেওয়ার পরেও নিজে ওরকম থেকে যাবে, নিজে এক্সিস্ট করবে, আলাদা স্ট্রাকচার রূপে এক্সিস্ট করবে অ্যালবুমিনাস সিডে। অর্থাৎ সোজা কথায় অ্যালবুমিনাস সিডে আমরা ফিউচারে গিয়েও অ্যালবুমিনাস সিডের মধ্যে যে এন্ডোস্পার্ম সেটা আমরা দেখতে পারবো। কিন্তু এক্স অ্যালবুমিনাস সিডে কী হয়, এক্স অ্যালবুমিনাস সিডে এন্ডোস্পার্মটা পুরোপুরি ইউটিলাইজড হয়ে যায়, অর্থাৎ এমব্রায়ো পুরোপুরি ইউটিলাইজ করে নেয় তোমার ইসেকে, এন্ডোস্পার্মকে। তাই পরে কি আর এন্ডোস্পার্ম এর মধ্যে দেখা যায় না, ঠিক আছে, সেটাই বলা আছে। তো এই এক্স অ্যালবুমিনাস সিড যেটা আছে, এটাকে আরেকটা নামও বলা হয়, সেটা হচ্ছে নন এন্ডোস্পার্মিক সিড, বা অর্থাৎ এর মধ্যে কোনো আর এন্ডোস্পার্ম থাকে না ফিউচারে গিয়ে। এরপরে আমাদের টপিক ছিল আর্টিফিশিয়াল হাইব্রিডাইজেশন। এবার আর্টিফিশিয়াল হাইব্রিডাইজেশন কি, আর্টিফিশিয়াল হাইব্রিডাইজেশন হচ্ছে ম্যান মেড, আমাদের নিজেদের দরকারে। ধরো আমাদের মনে হচ্ছে যে এই এই পোলেন গ্রেইনসটা বেটার কোয়ালিটির, একটা ধরো ABC 3টে পোলেন গ্রেইনস আছে এখানে আমাদের, মানে এতে কিছু পোলেন গ্রেইনস, বিতে কিছু পোলেন গ্রেইনস, সিতে কিছু পোলেন গ্রেইনস। এবার এই 3টের মধ্যে যে কোনো একটা তো সবথেকে ভালো গুড ক্যারেক্টারের হবে, বেটার হবে। তো এবার যদি আমরা তোমার হচ্ছে ক্রস পলিনেশনে যদি ইনসেক্ট নেই বা অন্য কোনো কিছু নেই, তো বার্ড বা ইনসেক্টরা তো বুঝবে না যে কোনটা
বেটার কোয়ালিটির, কোনটা বেস্ট হবে। তো আমরা হিউম্যানরা কী করি, আর্টিফিশিয়াল হাইব্রিডেশনের মাধ্যমে যে পোলেন গ্রেনটা বেটার কোয়ালিটির সেটার সাথে আমরা তোমার সেই পোলেন গ্রেনটাকে নিয়ে স্টিগমার সাথে সেখানে এটাকে পলিনেট করার চেষ্টা করি, অর্থাৎ ম্যান মেড, আর্টিফিশিয়ালি এটাকে করা হয়। ওর জন্যই এখানে বলা হচ্ছে আর্টিফিশিয়াল হাইব্রিডাইজেশন। তো কী কী আছে এর মধ্যে, কিছু প্রসেস আছে। তো দুটো ইম্পর্টেন্ট এর মধ্যে প্রসেস হচ্ছে ইমাস্কুলেশন আর ব্যাগিং। ইমাস্কুলেশন আর ব্যাগিং। তো ইমাস্কুলেশন কি? ইমাস্কুলেশন হচ্ছে একটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার থেকে, একটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের তুমি মেল পার্ট যেগুলো আছে সেগুলো রিমুভ করে দেবে, অর্থাৎ অ্যান্থারগুলো রিমুভ করে দিবে। ওটাই বলা আছে যে রিমুভাল অফ অ্যান্থার ফ্রম বাইসেক্সুয়াল ফ্লাওয়ার অফ ফিমেল প্ল্যান্ট, অর্থাৎ বাইসেক্সুয়াল ফ্লাওয়ার থেকে মেল পার্টগুলোকে সরিয়ে দিয়ে সেটাকে ফিমেল ফ্লাওয়ারে কনভার্ট করা, এটাই হচ্ছে ইমাস্কুলেশন। আর এটা অ্যান্থার ম্যাচিওর হওয়ার আগে করা হয়, কারণ কি অ্যান্থার ম্যাচিওর হয়ে গেলে অ্যান্থার ডেহিসেট করে যাবে, অর্থাৎ অ্যান্থারটা ফেটে গিয়ে সেই পোলেন গ্রেনসগুলো সেই স্টিগমার উপরে পড়ে যাবে আর তখন সেলফ পলিনেশন হয়ে যাবে। তো সেটা করার তো কোনো মানে হয় না এখানে, তার জন্য অ্যান্থারগুলো ম্যাচিওর হওয়ার আগেই সেটাকে বাদ দিয়ে দেওয়া হয়। এর ফলে কি হয়, সেলফ পলিনেশনটা হতে পারে না, ঠিক আছে। আর ব্যাগিং কি? ব্যাগিং হচ্ছে এই যে ধরো ইমাস্কুলেটেড যে ফ্লাওয়ারগুলো আছে এগুলোকে তো আমি এমনি খোলা রাখতে পারবো না আমরা, কারণ কি তাহলে অন্য কোনো পোলেন গ্রেন এসে সেটার উপরে পড়ে যাবে আর পলিনেট করে দেবে। তো সেগুলোকে এমনি প্লাস্টিকের র্যাপ করে রাখা হয় যাতে অন্য কোনো পোলেন গ্রেনস বা অন্য কিছু তাদের উপরে এসে না পড়ে। তো এটা তো তোমরা দেখলে যে ব্যাগিংটা কি, আসলে কিছুই না, জাস্ট যে ইমাস্কুলেটেড ফ্লাওয়ারটা যা আছে ওটাকে একটা প্লাস্টিক কভার দিয়ে র্যাপ করা, যাতে এটাকে যখন আমরা প্রিজার্ভ করে রাখবো, মানে যতক্ষণ না আমাদের এটা আবার প্রয়োজন হবে ততক্ষণ এটাকে আলাদা রাখবো। তো সেই ডিউরেশনে, সেই টাইম ডিউরেশনে যাতে অন্য কোনো পোলেন গ্রেন এসে সেটাকে পলিনেট না করে দেয়, ওর জন্যই হচ্ছে ব্যাগিংয়ের উদ্দেশ্য। এরপরে কি আছে, এরপরের প্রসেসটা কি? এরপরের প্রসেস হচ্ছে আমরা যে পোলেন গ্রেনগুলো কালেক্ট করে রেখেছিলাম, যেগুলো গুড ক্যারেক্টারের, যেগুলো আমাদের দরকার, সেই ক্যারেক্টারের পোলেন গ্রেনসগুলো যেগুলো আমরা কালেক্ট করে রেখেছিলাম সেগুলো সেই স্টিগমার উপরে ডাস্ট করে দেওয়া হবে, অর্থাৎ স্টিগমার উপরে ফেলে দেওয়া হবে যাতে পলিনেট হয়। এরপর কি হয়, এরপর এই ফ্লাওয়ারগুলোকে আবার ব্যাকড করে দেওয়া হয় যাতে এটা পোলেন পিস্টিল ইন্টারাকশন হোক, সেই টাইমটাতে অন্য কোনো পোলেন গ্রেন যাতে এর উপরে আবার না পড়ে, এর জন্য এটাকে আবার ব্যাকড করে দেওয়া হয়, ঠিক আছে। তো তোমরা ছবিটা দেখে নাও একটু কেমন আছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা ইমাস্কুলেশনে কি, ওই তো সিম্পল যে রিমুভাল অফ অ্যান্থারগুলোকে কেটে সরিয়ে দিচ্ছে আর একটা ফিমেল প্ল্যান্টে সেটাকে কনভার্ট করে দিচ্ছে, অর্থাৎ বাইসেক্সুয়াল ফ্লাওয়ারকে ইউনিসেক্সুয়াল ফিমেল ফ্লাওয়ারে কনভার্ট করে দিচ্ছে। আর ব্যাগিংটা কি? ব্যাগিং তো যেটা বললাম ওই যে দেখছো প্লাস্টিকের প্যাক দিয়ে র্যাপ করা, নিচে একটা ট্যাগ ঝুলছে, ওই ট্যাগের মধ্যে লিখে দেওয়া থাকে যে কোন প্লান্ট, কী ক্যারেক্টারিস্টিক, যে প্রয়োজনীয় যে ইনফরমেশানগুলো সেটা সেই ট্যাগটার মধ্যে লিখে রাখা হয়। এটাই হচ্ছে টোটালটা তোমাদের গেল আর্টিফিশিয়াল হাইব্রিডাইজেশন, ঠিক আছে। ওকে, তো এখন আমরা দেখব যে এন্ডোস্পার্মের ডেভেলপ কী করে হয় আর টাইপসগুলোকে কী, অর্থাৎ কত ধরনের হয়, সেইগুলোর ডেভেলপমেন্ট কীভাবে হয়। তো 3 ধরনের হয় এন্ডোস্পার্ম, ঠিক আছে। একটা হলো নিউক্লিয়ার টাইপ অফ এন্ডোস্পার্ম, দ্বিতীয় সেলুলার টাইপ অফ এন্ডোস্পার্ম, আর 3 নম্বর হ্যালোবিয়াল টাইপ অফ এন্ডোস্পার্ম, ঠিক আছে। তো এই ডেভেলপমেন্ট জানার আগে আমাদেরকে একবার আমরা দেখে নেব যে এই এন্ডোস্পার্মটা কীভাবে তৈরি হচ্ছে। তো তোমরা আগে দেখেছো ডাবল ফার্টিলাইজেশন নামে একটা জিনিস হয়। তো এই ডাবল ফার্টিলাইজেশনে কী হয়, পোলেন গ্রেনের ভেতরে দুটো মেল গ্যামেট থাকে, ঠিক আছে। তো একটা মেল গ্যামেট কী করে, একটা মেল গ্যামেট ওভারিতে এসে ফিমেল গ্যামেটের সাথে ফিউজ হয় আর জাইগোট তৈরি করে। এটা তো চলে গেলো, একটা মেল গ্যামেট ইউটিলাইজ হয়ে গেল। আরেকটা মেল গ্যামেট কী হয়, আরেকটা মেল গ্যামেট দেখবে মাঝখানে যে একটা স্ট্রাকচার তৈরি হয়েছিল ওভারির মধ্যে, সেই স্ট্রাকচারটা কি, সেই স্ট্রাকচারটা ছিল হচ্ছে তোমাদের ডেফিনেটিভ নিউক্লিয়াসের স্ট্রাকচার, 2n এটার প্লয়েডি। তো সেই ডেফিনেটিভ নিউক্লিয়াসের সাথে আরেকটা মেল গ্যামেট ফিউজ হয়ে যায়, সেই অর্থাৎ ডেফিনেটিভ নিউক্লিয়াসের সাথে ওই একটা মেল গ্যামেট যে বাকি ছিল সেটা ফিউজ হয়ে কি তৈরি করে, সেটাই তৈরি করে এন্ডোস্পার্ম, ঠিক আছে। এভাবে এন্ডোস্পার্মের উৎপত্তি হয়, তৈরি হয় এন্ডোস্পার্মটা এভাবে। আর যেহেতু 2n এর সাথে
মেল গ্যামেট হচ্ছে এন, আর ডেফিনেটিভ নিউক্লিয়াস 2n। তো দুটো ফিউজ করে 3n তৈরি করে, অর্থাৎ এন্ডোস্পার্মের যে প্লয়েডি সেটা হচ্ছে 3n। ঠিক আছে, কিন্তু জিমনোস্পার্মে আবার এই এন্ডোস্পার্ম হ্যাপ্লয়েড, কারণ ওখানে ডাবল ফার্টিলাইজেশন হয় না, ওর জন্য এখানে এন্ডোস্পার্মটা হ্যাপ্লয়েড। আর অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে ডাবল ফার্টিলাইজেশন হয়, তাই সেটা 2n। তো এবার দেখবো আমরা নিউক্লিয়ার টাইপ অফ এন্ডোস্পার্ম। নিউক্লিয়ার টাইপ অফ এন্ডোস্পার্মে কি হয়, আগে জিনিসটা তোমরা বুঝে নাও। গোল স্ট্রাকচার থাকে একটা, ওই যেটা তোমরা দেখেছো ওভিউলের মধ্যে। তো ওই স্ট্রাকচারটা কি হয়, উপরের দিকে থাকে জাইগোট, আর এন্ডোস্পার্মটা থাকে মাঝখানের দিকে। তো কি হয়, এই নিউক্লিয়ার টাইপ অফ এন্ডোস্পার্মের ক্ষেত্রে যে সেলগুলো কীরকমভাবে ডিভাইড করে, যে ক্যারিওকাইনেসিস হয়, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজনটা হয়, কিন্তু কোনো যে সেল ওয়াল যে তৈরি হওয়ার কথা সেই সেল ওয়াল তৈরি হয় না প্রথমে। তো এইভাবে কন্টিনিউয়াসলি নিউক্লিয়াস ডিভাইড হয়ে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করে, কিন্তু কোনো রকম তৈরি করে না, হলো কোনো রকম তৈরি করে না, অর্থাৎ সেল ওয়াল তৈরি করে না এক্ষেত্রে। তো সেটাই বলা আছে, ইন দিস টাইপ দ্য সেল ডিভিশন আর ফ্রি নিউক্লিয়ার ডিভিশন, অর্থাৎ শুধু নিউক্লিয়াসের ডিভিশন হয়, ওয়ার ইচ সেল ডিভিশন ইজ নট ফলোড বাই ফর্মেশন অফ আ সেল ওয়াল, অর্থাৎ কোনো সেল ওয়াল তৈরি হয় না এখানে প্রত্যেকটা সেল ডিভিশনে। দে মে অর মে নট ফর্ম আ সেল ওয়াল টুয়ার্ডস ল্যাটার স্টেজ, অর্থাৎ পরবর্তী দিকে গিয়ে, অর্থাৎ শেষের দিকে গিয়ে সেল ওয়ালটা তৈরি হতেও পারে, নাও হতে পারে, কিন্তু প্রথম দিকে কোনো সেল ওয়াল তৈরি হয় না। ঠিক আছে, উইথ দ্য সেল ডিভিশন দ্য নিউক্লিয়ার আর pushed towards the periphery of the sac, giving rise to a large vacuole in the center। এবার কি হয়, মাঝখানের দিকে একটা বড় সেন্ট্রাল ভ্যাকুয়াল তৈরি হয়। ঠিক আছে, যার জন্য যে নিউক্লিয়াসগুলো যে তৈরি হয়েছিল সেগুলো সব পেরিফেরির দিকে, অর্থাৎ বর্ডার পরিধির দিকে চলে যায়, অর্থাৎ ওটার যে স্ট্রাকচারের যে বর্ডারটা সেই দিকে সব চলে যায়। তোমরা দেখবে পিকচারটার মধ্যে। তো তারপরে বলা আছে কি, দিস টাইপ অফ এন্ডোস্পার্ম ইজ দ্য মোস্ট কমন, অর্থাৎ সব থেকে কমন, এটা ইজিলি দেখা যায় সব জায়গায়, অ্যান্ড ইজ ফাউন্ড ইন মেইজ, হুইট, এরকম আরও অনেক কিছুতে দেখা যায়। তারপরে হ্যাঁ, অ্যারেকা নাট অ্যান্ড কোকোনাট ইত্যাদিতেও দেখা যায়। আরও অনেক এক্সাম্পল আছে, তোমরা কোথাও পেলে মনে রাখতেই পারো। তারপর আছে, দ্য এন্ডোস্পার্ম অফ কোকোনাট গিভস রাইজ টু আ লার্জ সেন্ট্রাল ভ্যাকুয়াল দ্যাট গেটস ইভেনচুয়ালি ফিল্ড আপ উইথ দ্য নিউট্রিশিয়াস কোকোনাট ওয়াটার, অর্থাৎ আমরা ডাবের যে জলটা খাই সেটা কিন্তু ওই লার্জ সেন্ট্রাল ভ্যাকুয়ালের ভেতরে যে মিনারেলস বা ওয়াটার ছিল সেটাই। ঠিক আছে, তো ছবিটা তোমরা দেখে নাও, দেখবো উপরের দিকে এমব্রায়ো দেখছো, নিচে ট্রিপ্লয়েড নিউক্লিয়াস, এটাই হচ্ছে তোমার এন্ডোস্পার্মটা, তারপরে বাইরে এমব্রায়ো স্যাক। তো এইভাবে ধীরে ধীরে ডিভাইড করছে, দেখবে প্রত্যেকটা কিন্তু নিউক্লিয়াস, এগুলো একটাও কিন্তু সেল বলতে পারবো না আমরা, কারণ কি সেল ওয়াল তৈরি হয়নি। এরপরে দেখবে মাঝখানের দিকে সেন্ট্রাল ভ্যাকুয়াল ডেভেলপ হচ্ছে জন্য সব নিউক্লিয়াসগুলো পরিধির দিকে চলে গেছে। এভাবে কি হয়, নিউক্লিয়ার টাইপ অফ এন্ডোস্পার্ম তৈরি হয়। এবার সেকেন্ডে কি আছে আমাদের, সেকেন্ডে আছে সেলুলার টাইপ অফ এন্ডোস্পার্ম। এক্ষেত্রে কি হয়, লেখা আছে দিস টাইপ ইজ দ্য অপোজিট অফ দ্য নিউক্লিয়ার এন্ডোস্পার্ম, অর্থাৎ নিউক্লিয়ার এন্ডোস্পার্মে যা হয় তার একদম বিপরীত হয়। অর্থাৎ এখানে একটা সেল কমপ্লিটলি তৈরি হয়, তারপরে আবার ডিভিশন হয়, সেল কমপ্লিটলি তৈরি হয়, অর্থাৎ এখানে ক্যারিওকাইনেসিসের সাথেও সাইটোকাইনেসিসও হয়, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজনও হয়, সাইটোপ্লাজমের বিভাজনও হয়, সেল ওয়ালও তৈরি হয়। মানে নিউক্লিয়ার টাইপের কীরকম ছিল তোমরা দেখলে, যে শুধু নিউক্লিয়াসের বিভাজন হতো, কোনো সেল ওয়াল তৈরি হতো না, কিন্তু এখানে সেল ওয়াল তৈরি হবে, মানে একটা কমপ্লিট ডিভিশন যেটাকে বলবো। ঠিক আছে, দাস দ্য এন্ডোস্পার্ম ডিভাইডস ইনটু মেনি সেগমেন্টস, অর্থাৎ অনেকগুলো ধাপে ধাপে ডিভাইড করে। দেয়ার মাইট নট বি কোহেরেন্সি ইন দ্য ডিভিশন অ্যান্ড দে ক্যান হ্যাপেন অ্যালং ডিফারেন্ট প্লেনস, অর্থাৎ এরা বিভিন্ন প্লেনে হতে পারে ডিভিশনগুলো। তারপরে আছে সেলুলার ডিভিশন অফ দ্য এন্ডোস্পার্ম কনসিকুয়েন্টলি লিড টু দ্য ফর্মেশন অফ দ্য কোকোনাট মিট, অর্থাৎ নারকেলের যে সাদা অংশটা আছে সেটা হচ্ছে সেলুলার ডিভিশনের জন্য তৈরি হয়। যেমন আরও অনেক প্ল্যান্টে দেখা যায়, যেমন লেখা আছে এখানে পিটুনিয়া প্ল্যান্টে, ধাতুরা প্ল্যান্টে এসব দেখা যায়, এই টাইপের এন্ডোস্পার্ম দেখা যায়।
ছবিটা তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে আড়াআড়িভাবে একটা ডিভাইড করলো, তারপরে সেরকমভাবে এরকম অনেকগুলো, তারপরে লাস্টিকে দেখছো একটা লম্বা লম্বি ডিভাইড হয়, তো এরকম করে বিভিন্ন প্লেনে ডিভিশনটা তৈরি হয়, শেষে কি একটা মাল্টি সেলড এন্ডোস্পার্ম তৈরি করে এই সেলুলার টাইপ এন্ডোস্পার্মে। ঠিক আছে, তো এরপরে আমরা দেখবো হেলোবিয়াল টাইপ অফ এন্ডোস্পার্ম। এক্ষেত্রে কি হয় না, এতক্ষণ তোমরা যেটা দেখলে যে নিউক্লিয়ার টাইপে কি হচ্ছিল, প্রথমে নিউক্লিয়াসের ডিভিশন হচ্ছিল কিন্তু কোনো সাইটোপ্লাজমিক ডিভিশন হচ্ছিল না, অর্থাৎ সেল ওয়াল তৈরি হচ্ছিল না। তারপরে আবার সেলুলারে কি দেখলে যে দুটোই হচ্ছিল। এবার এই হেলোবিয়ালে কি, হেলোবিয়াল হচ্ছে নিউক্লিয়ার টাইপ আর সেলুলার টাইপের মিক্সড আপ। অর্থাৎ এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে প্রথম যে ডিভিশনটা আছে না, দেখো লেখা আছে এখানে, দিস ইজ অ্যান ইন্টারমিডিয়েট বিটুইন দ্য আদার টু টাইপস, অর্থাৎ দুটোর মধ্যবর্তী একটা স্টেজ এটা। ইন দিস টাইপ সেল ওয়াল ফর্মেশন ফলোজ দ্য ফার্স্ট সেল ডিভিশন। ঠিক আছে, অর্থাৎ প্রথম যে ডিভিশনটা হবে সেক্ষেত্রে নিউক্লিয়াসও ডিভাইড করবে আর সেল ওয়ালও তৈরি হবে, অর্থাৎ ফার্স্ট ডিভিশনটা হবে সেলুলার টাইপের মতন। কিন্তু লেখা আছে কি, বাট দ্য সাবসিকুয়েন্ট ডিভিশনস ডু নট লিড টু সেল ওয়াল ফর্মেশন, কিন্তু এর পরবর্তী যে ডিভিশনগুলো হবে সেগুলোতে কোনো সেল ওয়াল তৈরি হবে না, অর্থাৎ একদম নিউক্লিয়ার টাইপের মতন হবে। দ্য সেল ওয়াল ডিভিশন occurs along the transverse plane giving rise to a clear micropylar and chalaza length। তো এভাবেই কি হবে, একটা মাইক্রোপাইল এন্ড তৈরি হবে আর একদম চ্যালাজাল এন্ড তৈরি হবে, অর্থাৎ মাইক্রোপাইল আর চ্যালাজাল নামে একদম পারফেক্ট দুটো এন্ড আমরা এই ক্ষেত্রে দেখতে পারবো। ঠিক আছে, তারপরে কি লেখা আছে, দ্য সাবসিকুয়েন্ট ডিভিশন আফটার দ্য ফার্স্ট often occurs in the micropyle end. Once the number of division in the micropyle end begin to increase, the chalazal end start to degenerate। অর্থাৎ মাইক্রোপাইল এন্ডের দিকে যখন ডিভিশনটা কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে তখন ধীরে 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 চ্যালাজাল এন্ডের দিকেরগুলো ডিজেনারেট করে যাবে, অর্থাৎ অতটা সিগনিফিক্যান্ট হবে না। তো ছবিতে তোমরা দেখতে পারছো জাইগোট দেখা যাচ্ছে, মাইক্রোপাইলার চেম্বার, যে প্রথমে আড়াআড়ি হয়ে ডিভাইড করলো, ওর জন্য মাইক্রোপাইল একটা চেম্বার, একটা চ্যালাজাল এন্ড সেল ওয়াল তৈরি হলো মাঝখানে দেখতে পারছো। এরপরে চ্যালাজাল এন্ডে দেখো ডিভিশনটা কিন্তু অতটা রেটে হচ্ছে না যতটা মাইক্রোপাইল এন্ডে হচ্ছে। এইভাবে করতে করতেই চ্যালাজাল এন্ডটা ধীরে 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 ইনসিগনিফিকেন্ট হয়ে যায়, ওর ডিভিশনটা বা ডিজেনারেট করে যায়। তো এটাই হলো হেলোবিয়াল টাইপ অফ এমব্রায়ো, সরি হেলোবিয়াল টাইপ অফ এন্ডোস্পার্ম ফর্মেশন। ঠিক আছে, হ্যালোবিয়াল টাইপ অফ এন্ডোস্পার্ম। আর এটা সব থেকে বেশি কোথায় দেখা যায়, মনোকটে সব থেকে বেশি দেখা যায় এটা। ঠিক আছে, মনোকট প্ল্যান্টের মধ্যে এটা সব থেকে বেশি দেখা যায়। কেমন? ওকে গাইজ, গুড বাই, টেক কেয়ার। পরে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আমাদের, কেমন? ঠিক আছে, বি সেফ। ওকে, বাই।